আজকের এই ক্লাসে তোমাদের সকলকে প্রথমে স্বাগত জানাচ্ছি। এটি ডেমো ক্লাস। এখানে আমরা আলোচনা করব যে আমাদের কোন কোন দিকে পড়তে হবে, কারণ এটা খুব জরুরি যে কি পড়বো তার আগে কোন কোন দিকে পড়া সবার আগে জরুরি সেটা জেনে নেওয়া। আমি একটু প্রশ্ন খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে খবরটা পেলাম যে এই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন পরীক্ষার হল থেকে কালেক্ট করে নেওয়া হয়, সুতরাং প্রশ্ন পরীক্ষার হলের বাইরে আসার সম্ভাবনা নেই এবং তারাও কিন্তু কোনো প্রশ্ন আপলোড করেনি। সুতরাং আমাদের কাছে কিন্তু কোনো প্রশ্ন নেই, কারো কাছেই নেই প্রশ্ন, জেটেটের কোনো প্রশ্ন সাধারণত নেই। এখন এই বিষয়টা যেহেতু নেই, কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে, কারণ প্রত্যেকটা ইউনিট থেকে 40% মার্কস পেতে হবে এবং এভারেজ একটা কোয়ালিফাইং মার্কসের কাছাকাছি যেতে হবে। সেখানে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে কিন্তু এই 30 মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটা সমস্যা আছে, দেখেছো নিশ্চয়ই, যে ভাষা শিক্ষক, কিন্তু ভাষা শিক্ষকের কাছে 60 মার্কস যে ছিল আগে ভাষা নিয়ে পরীক্ষা দেওয়ার, সেই সুযোগটাও কিন্তু এখানে নেই। হয় এসএসটি কিংবা ম্যাথ কোনো একটা তোমাদের বেছে নিতে হচ্ছে। এবং এসএসটির ক্ষেত্রে অদ্ভুত ভাবে শুধু হিস্ট্রি জিওগ্রাফি নেই, তার সঙ্গে সোশিওলজি, তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স, তার সঙ্গে ইকোনমিক্স, যাবতীয় যা বিষয় সেই সমস্ত কিছু সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু আর খুব সহজ, খুব সাধারণ এমনটা কিন্তু নয়। তাহলে প্রশ্ন হলো যে এখানে কি পাশ করতে আমরা পারবো? না, নিশ্চয়ই পারবো। যেহেতু এখানে পরীক্ষাটা একটা কোয়ালিফাইং পরীক্ষা, এখানেই চাকরি পাওয়ার সুযোগ নয়, চাকরি পাওয়ার জন্য আরেকটা পরীক্ষা দিতে হবে টিজিটি পিজিটির মতোই। সুতরাং সেখানে দাঁড়িয়ে এটুকু প্রথমেই পরিষ্কারভাবে ভাবতে হবে যে যতটা আমরা গভীরভাবে ভাবছি, ভয় পাচ্ছি যে এতগুলো সেকশন থেকে আমরা কি করে পড়বো, কোন কোন দিকে যাব আমরা জানি না, সেখানে আমার প্রথম বক্তব্য হলো যে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। কারণ এটা ঠিক যে পরীক্ষা যখন এখানে একটু সহজভাবে হচ্ছে, পরীক্ষা যেহেতু এখানে অনেকগুলো বিষয় থেকে হচ্ছে, তাই কিন্তু প্রশ্ন যে খুব গভীরভাবে খুব জটিলভাবে থাকবে এমনটা কিন্তু নয়। এবং একটি বিষয় যে বাংলার কিন্তু কোনো সিলেবাস দেওয়া নেই, কোনো সিলেবাস দেওয়া নেই। এবং ইভেন অনেক বাংলা ছাড়াও আরো যে অন্যান্য ভাষাগুলি রয়েছে, সেই ভাষাগুলির কোনোটারই কিন্তু সিলেবাস দেওয়া নেই। এবং সেখানে বলা আছে যে স্নাতক স্তরের যে সিলেবাস, আবার বলছি, স্নাতক স্তরের যে সিলেবাস তার স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়েশ্চেন করা হবে 6 to 8 এবং 1 to 5 সব ক্ষেত্রেই। 1 to 5 এর ক্ষেত্রে একটু মানে উচ্চ মাধ্যমিক লেভেল, এইচএস লেভেল, এবং 6 to 8 এর ক্ষেত্রে স্নাতক লেভেলের, স্নাতক স্তরের প্রশ্ন করা হবে, স্নাতক স্ট্যান্ডার্ডের প্রশ্ন করা হবে। এখন স্নাতক স্তরের স্ট্যান্ডার্ড বলতে কি বোঝানো হচ্ছে? না, স্নাতক স্তরের স্ট্যান্ডার্ড বোঝানো হচ্ছে যে তুমি যেটা জানো সেটা একটা তোমার কমপ্লিট ধারণা রয়েছে সেই বিষয়টা নিয়ে। সেটা সাহিত্যের ইতিহাস হতে পারে, সেটা ব্যাকরণ হতে পারে, সেটা ভাষার ইতিহাস হতে পারে, বা ছন্দ অলঙ্কার হতে পারে। এর বাইরে তো কিছু নেই। আমাদের বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে হয় স্নাতক স্তরের পড়াশোনা মানেই সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস, ছন্দ অলঙ্কার, এবং হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো তথ্যসূত্রের বিষয় বা ভারতীয় কাব্যতত্ত্বের একটা বিষয় হয়তো থাকতে পারে। এর বাইরে তো কোনো বিষয় নেই। সুতরাং যেখানে এই বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের চেনা জায়গা থেকেই রয়েছে। আমরা যদি যে কোনো একটা সিলেবাসকে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে একটু স্টাডি করি, তাহলে কিন্তু আমাদের এই যে বক্তব্যটা যে একটা দিক সাহিত্যের ইতিহাস, একটা দিক ভাষার ইতিহাস, একটা দিক ছন্দ অলঙ্কার, একটা দিক ভারতীয় কাব্যতত্ত্ব, এই চারটি দিক ছাড়া বস্তুত পক্ষে কিছু নেই। এটা একদিক থেকে ভালো যে কোনো টেক্সট পড়তে হচ্ছে না, কোনো টেক্সটের ভেতর থেকে প্রশ্ন আসছে না। মূলত ইন জেনারেল স্নাতক স্তরে যে যে বেসিক যে জায়গাগুলো থাকে সেগুলো থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি একটু ভালো করে স্টাডি করি, তাহলে আমরা বুঝে যাব যে কোন দিকটা আমাদের পড়তে হবে। এই 30 নাম্বার প্রশ্নের কোন কোন দিকে আমাদের জোর দিতে হবে। আমরা একটু রাঁচি বিশ্ববিদ্যালয়, ঝাড়খণ্ডের একটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, রাঁচি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, ইউজি লেভেলের সিলেবাস, যেটি ওল্ড মডেলের, এনইপি শুরু হয়েছে কিন্তু এনইপির কমপ্লিট মডেল কিন্তু এখন অব্দি আসেনি। সেই জন্য এখানে এটাও খুব স্পষ্ট নয় যে কোন মডেলটা তারা ভাবছে, কিন্তু যেহেতু এনইপির কমপ্লিট মডেল অফ সিলেবাস এখনো আসেনি,
তাই আমরা এখানে একেবারেই সিলেবাস বলতে যে রাঁচি ইউনিভার্সিটির সিলেবাস সেটাকে একটু স্টাডি করে দেখতে পারি। কি রকম আমরা একটু স্ক্রিনে দিচ্ছি আজকের যে আমাদের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসটি। সিলেবাস দেখতে পাচ্ছ, আমি সেমিস্টার 1 থেকে সিলেবাসটা দেখাই, তাহলে সব থেকে সুবিধা হবে। আমরা এখানে কোর্স নাম্বার C1, একটু এটাকে বড় করি। রাঁচি ইউনিভার্সিটির সিলেবাস বুঝতেই পারছো, আমি এটাকে হাইলাইট করে রাখি। এখানে পরীক্ষা প্রশ্নপত্র সম্পর্কিত নির্দেশ এগুলো আমাদের দরকার নেই। প্রথম রয়েছে আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। কি রয়েছে? আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে, প্রথমেই রয়েছে দেখো, দশম থেকে ত্রয়োদশ শতাব্দী, যেখানে মূলত চর্যাপদ, তুর্কি আক্রমণ এবং তার ফলাফল এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেখানে রয়েছে। এটা কি দেখতে হবে? এটা ইন জেনারেল যে বিষয়গুলো আমাদের জানা আছে, চর্যাপদ, তার আবিষ্কার, তার নামকরণ, তার মানে তার পদের সংখ্যা, কবিদের নাম, এই ধরনের প্রশ্ন। তুর্কি আক্রমণ কবে হয়েছিল, অন্ধকার যুগের সময়কাল কি, তার ফলাফল কি ঘটেছিল, এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বা মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন, তার খণ্ড সংখ্যা ইত্যাদি যে রয়েছে সেইগুলো বেসিক জায়গা। এছাড়া কি রয়েছে? চতুর্দশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী, যেখানে অনুসারী সাহিত্য মানে অনুবাদ সাহিত্য, রামায়ণ, ভাগবত, মহাভারত, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি চণ্ডীদাস ছাড়াও অন্যান্য কবিদের দেখতে হবে। মনসা মঙ্গলের ক্ষেত্রে ব্যতিক্রমী জায়গাগুলো না গিয়ে অন্তত সাধারণ যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ আমরা চণ্ডীমঙ্গল মানে মনসা মঙ্গলের উল্লেখযোগ্য কবি যেমন প্রদাস পিলাই, বিজয়গুপ্ত, তেমনি চণ্ডীমঙ্গল ক্ষেত্রে মুকুন্দ চক্রবর্তী, এই ধরনের জায়গাগুলো একটু দেখতে হবে। দেখতে হবে ষোড়শ শতাব্দী, যেখানে চৈতন্য জীবনী এবং বাংলা সাহিত্যে তার প্রভাব, অর্থাৎ চৈতন্য দেবের একটা জীবনের ঘটনা ইত্যাদি জানা, কবে তার সন্ন্যাস, কবে তার জন্ম, কবে তার বাবার মৃত্যু, কবে কবে তার বিবাহ, কটি বিবাহ, কে কার কন্যা ছিলেন, বিবাহে কে ঘটকালি করেছেন, এই ধরনের যে বেসিক, কত বছর তিনি সন্ন্যাস বছর বয়সে সন্ন্যাস নিচ্ছেন, সন্ন্যাস নেওয়ার পরে তিনি কোন কোন জায়গায় যাচ্ছেন, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এই জায়গা থেকে আসবে। চৈতন্য জীবনী গ্রন্থ, বিশেষ করে চৈতন্য জীবনী উল্লেখযোগ্য গ্রন্থগুলি বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ লোচন দাস, এবং সেই গ্রন্থগুলোর ব্যতিক্রমী জায়গাগুলো, যেমন কোন গ্রন্থে চৈতন্যদেবের পায়ের যে ইটের আঘাতের কারণে যে তার মৃত্যু হয়েছে সেই কথাটি বলা জানা যাচ্ছে, কোনখানে তাকে সমুদ্রের সঙ্গে তার মৃত্যু, সমুদ্রে তিনি মিশে যাচ্ছেন এরকম করে দেখানো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন যে পার্সপেক্টিভ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো খুব ব্যতিক্রমী, সেই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। বৈষ্ণব পদাবলী জ্ঞানদাস, বিদ্যাপতি চণ্ডীদাস, গোবিন্দ দাস আমাদের হলো। মঙ্গল কাব্যে চণ্ডীমঙ্গল, মুকুন্দ চক্রবর্তী। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর মধ্যে এখানেও মহাভারত, কাশীরাম দাসের ধর্ম, মঙ্গল কাব্যের মধ্যে ধর্মমঙ্গল, রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, অবশ্যই এখানে শিবায়ন ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো একটু আমাদের দেখতে হবে। অন্নদামঙ্গল, রোশাং সাহিত্য বা আরাকান রাজসভার সাহিত্য, শাক্তপদবের মধ্যে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, তাদের উল্লেখযোগ্য কিছু শাক্তপদ, যেগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। তাহলে দেখো এখানে যে সাহিত্যের ইতিহাস তার রেফারেন্স বই এখানে দেওয়া আছে, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এই যে দুটি বই, সুকুমার সেন এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই বই থেকেই কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেমন সিলেবাস পাচ্ছি, তেমনি কোথা থেকে পড়তে হবে সেটাও এখানে বলা আছে, এগুলো সবার কাছে আমাদের রয়েছে। আরো কি কি রয়েছে? যেমন আমাদের 19 শতক এখানে রয়েছে, মানে এটা আমি বলছি স্নাতক স্তরের সিলেবাস, সেখান থেকে আমরা কি কি বিষয় পড়বো সেটা একটু দেখে নিচ্ছি। গদ্য প্রবন্ধ সাহিত্য, যার মধ্যে শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠী, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, উল্লেখযোগ্য যে কাজগুলো, কটি উপন্যাস, কটি লেখালেখি, তাদের গদ্যের বৈশিষ্ট্য কি, সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ কতগুলো প্রকাশিত হয়েছিল, কবে প্রকাশিত হয়েছিল, তাতে কি যুক্তি ছিল, এই ধরনের কিছু প্রশ্ন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন কি কি হচ্ছে, তার যে লেখালেখি বিধবা প্রচলিত হওয়া উচিত কিনা ইত্যাদি বিষয়ক যে প্রস্তাব ইত্যাদি গ্রন্থ, সেইগুলোর আমাদের জানতে হবে। আর কি সাময়িক পত্র পত্রিকা, তার উপন্যাস ইত্যাদি, যেমন দিগদর্শন, সমাচার দর্পণ, এইগুলো মূলত হচ্ছে কবে কি প্রকাশিত হচ্ছে, কার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে, সেইগুলোই মোটামুটি আমাদের দেখতে হয়, তার বাইরে দেখার কিছু নেই।
এরপরে কি, কাব্য কবিতা, ঈশ্বরগুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁদের যে কাব্য কবিতাগুলি রয়েছে, মানে তাদের উল্লেখযোগ্য কাব্য, যেমন আমরা মেঘনাদবধ কাব্যের কথা জানি, মহাকাব্যের কথা, যেটি বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য, তার বিষয়ে একটু জানা। তাতে কোটি স্বর্গ রয়েছে। ঈশ্বরগুপ্তের কবিতার মধ্যে যে বৈশিষ্ট্য, সাংবাদিক সুলভ যে দৃষ্টিভঙ্গি, সেইগুলো, নাট্য সাহিত্যের সূচনা, যেগুলো আমরা সবই মোটামুটি স্নাতক স্তরে পড়ে এসেছি। সূচনা পর্ব, রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের যে উল্লেখযোগ্য কাজকর্ম, সেইগুলো। কবি মধুসূদন দত্ত প্রথম লিখছেন শর্মিষ্ঠা নাটক, কি নাটক তখন দেখছিলেন, কার সে অনুবাদ ছিল, দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি, কে তার অনুবাদ করছেন, এই ধরনের উল্লেখযোগ্য প্রশ্ন তো এখানে রয়েছে। এছাড়া আমরা এরপরে কি কি রয়েছে আরেকটু সিলেবাসটা দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে, অর্থাৎ ইতিহাসের দিকটা আমাদের খুব পরিষ্কার। এরপরে রয়েছে বৈষ্ণব সাহিত্য, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কি কি পদ থেকে প্রশ্ন আসতে পারে, যে এই পদগুলো একটু চেনা, যে এই পদটি কার, এই পদগুলির পর্যায় কি, এগুলি মূলত প্রশ্ন। যেমন ধরো এখানে উল্লেখযোগ্য পদগুলি আছে, গোবিন্দ দাসের নিরোদ নয়নে নির্ঘন সিঞ্চনে, বা রাধামোহনের আজুহাম কি পেখিলু নবদ্বীপা চান্দ, বা পূর্বরাগ অনুরাগ পর্যায়ের চণ্ডীদাসের সই কেবা শুনাইল সেবনাম, বা চণ্ডীদাসের রাধার কি হইল অন্তরে ব্যথা। অভিসারের গোবিন্দ দাসের দুটি পদ রয়েছে, কণ্টক গাড়ি কমল সম পদতল, বা মন্দির বাহির কঠিন কপাট, বা মাথুর পর্যায়ে বিদ্যাপতির দুটি পদ রয়েছে, অঙ্কুর তপন তাপে যদি জারাব, এসখী হামারি দুঃখের নাহি ওর, বা প্রার্থনা পর্যায়ের। এরকম উল্লেখযোগ্য যে পর্যায়গুলি রয়েছে বৈষ্ণব পদাবলীর, উল্লেখযোগ্য যে পদগুলি রয়েছে, তার জন্য আমার মনে হয় যে তোমরা যদি একটু কলকাতা বিশ্ববিদ্যালয়ের চয়ন, বৈষ্ণব পদাবলীর যে সংকলন চয়ন, সেটা তোমরা দেখতে পারো। এখানে আরেকটি জিনিস রয়েছে, চৈতন্য ভাগবত আদিখণ্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। চৈতন্য ভাগবত কিন্তু প্রত্যেক জায়গায় প্রায় স্নাতক স্তরে পড়ানো হয়, সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট, যে আমাদের কিন্তু চৈতন্য ভাগবত অবশ্যই দেখতে হবে, দেখাটা কিন্তু খুব জরুরি, অন্তত রেফারেন্স টুকুর জন্য, অন্তত কি কটি স্বর্গ রয়েছে, কি কি বিষয়, আদি খণ্ডের কোন কোন খণ্ডের কোন স্বর্গের কি বিষয়, সেগুলো একটু দেখা। তাহলে আমাদের পদের জায়গাটা পরিষ্কার হলো। ঠিক যেমন শাক্ত পদাবলীরও এরকম কিছু পদ রয়েছে যেগুলি খুব গুরুত্বপূর্ণ, যেমন রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, দাশরথী রায়, বা আরো যে অন্যান্য রয়েছেন, যে মধুসূদন দত্ত, দাশরথী রায়, কমলাকান্ত ভট্টাচার্য, গিরিশচন্দ্র ঘোষ, এইরকম কিছু ব্যতিক্রমী পদেরও কিন্তু আমাদের জেনে রাখতে হবে, এবং পর্যায়গুলো জেনে রাখতে হবে, আগমনী, বিজয়া, ভক্তের আকুতি, কোন পর্যায়ে সেই পদটি রয়েছে। আর চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে, চণ্ডীমঙ্গল ক্ষেত্রে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের যে আখেটিক খণ্ড, সেটি সম্পর্কেও কিন্তু একটু সংক্ষেপে, অতি সংক্ষেপে তার তথ্যসূত্র ইত্যাদিগুলো আমরা এগুলো করে দেবো, আমাদের আমাদের স্টাডি নোটের মধ্যে এগুলো করা থাকবে, সংক্ষেপে করা থাকবে। সুতরাং যেটুকুই জানো সেটুকু জানাটা কমপ্লিট হলেও সংক্ষেপে তার প্রশ্নোত্তরগুলোকে, সংক্ষেপে তার তথ্যসূত্রগুলোকে এক জায়গায় করার কিন্তু চেষ্টা করতে হবে, এবং সেটি কিন্তু সবার আগে জরুরি, তাই না? সুতরাং এই জিনিসটা ভালো করে দেখে সুন্দর করে করতে হবে। এবার আমরা আরেকটু অংশে আসি, যেটুকু হচ্ছে উপন্যাসের প্রকারভেদ, রূপভেদ, এই অংশটা। কোর্স 5 এখানে এসছে, সেখানে আমরা কি পাচ্ছি, এটা মূলত হচ্ছে মানে সাহিত্যের রূপরীতি যে অংশটি, তার মধ্যে এগুলো খুব একটা আমার মনে হয় না দরকার আছে, মানে উপন্যাস, রোমান্টিক উপন্যাস, কিছু নাম হয়তো জানা হতে পারে, ধরো একটি উপন্যাসের নাম দিল, সেটি কোন শ্রেণীর উপন্যাস এরকম হতে পারে, কিন্তু এর বাইরে এটা যে খুব প্রয়োজনীয় এমনটা নয়। এখানে চোখের বালি উপন্যাস বা বৃষবৃক্ষ উপন্যাস, এগুলো তো আমাদের উপন্যাসিক সম্পর্কে যখন পড়বো তখন তো আমাদের এটা দেখতেই হবে। এখানে কিছু নভেল রয়েছে, যেমন পল্লী সমাজ, পথের পাঁচালী, গণদেবতা, এগুলো বস্তুপক্ষে ব্যতিক্রমী রচনা বা উল্লেখযোগ্য রচনা, কিন্তু এইগুলো আমাদের মনে হয় যে এগুলো আলাদা করে পড়ার এক্ষেত্রে দরকার নেই, একটু তথ্যসূত্রগুলো জেনে নেওয়া, যে শরৎচন্দ্রের কি কি উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে, সেটা বর্দি হোক, সেটা শ্রীকান্ত হোক, সেটা পল্লী সমাজ হোক, এই যে উপন্যাসগুলি, তার যে তথ্য, প্রকাশ তথ্য, তাতে কি নায়ক ইত্যাদি রয়েছে, নায়িকা কি, সম্পর্ক কি, এই ধরনের কিছু সাধারণ জিজ্ঞাসা যদি আমরা করে রাখতে পারি, যেমন বিভূতিভূষণের ক্ষেত্রে পথের পাঁচালী ছাড়াও আরণ্যক,
এই যে উত্তাদি লেখাগুলি রয়েছে, সেই রাধা, সেই লেখাগুলির ক্ষেত্রেও আমাদের একটা ভূমিকা থাকবে, গণদেবতার ক্ষেত্রে, রাধার ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে। সেই বিষয়গুলো এখানে কিন্তু দেখতে হবে। তাহলে ইন জেনারেল উপন্যাস পড়াটা হয়তো জরুরি নয়, কিন্তু উপন্যাস সম্পর্কে জানাটা প্রয়োজন আছে, যে উল্লেখযোগ্য উপন্যাসগুলি কি কি রয়েছে, তার বৈশিষ্ট্যগুলো কি, চরিত্রগুলো কি, এই ধরনের কিছু প্রশ্ন, সেগুলোর আমরা তথ্যসূত্র করবো এবং তার কথাও বলবো। ছোট গল্পের উপভেদ, না এক্ষেত্রে ছোট গল্পের উপভেদ পড়ার দরকার নেই, কিন্তু রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে যেহেতু আমাদের এখানে নির্দেশ করা নেই, মানে নির্দেশ করা নেই মানে হচ্ছে যে এখানে কোন কোন গল্প আমাদের পড়তে হবে তা তো কোনো উল্লেখিত নেই, কিন্তু আমাদের এগুলো প্রায় সবারই চেনা গল্প, মানে কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ছুটি, দেনা পাওনা, আহ সমাপ্তি, কঙ্কাল, নিশীথে, এগুলো সবারই মোটামুটি পড়া গল্প। আমরা চাইলে একটু রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ একটু পড়ে নিতে পারি, তাতে সুবিধা হবে যে কিছু গল্প পড়া হবে, কিছু কিছু জানা হবে, কিছু ভালো অনুভব হবে, এটা আর কি। কিন্তু তারপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো হয়তো বা আমাদের পড়তে হবে না, কিন্তু নামগুলো জানা দরকার। মানে লম্বকর্ণ কার লেখা, পুঁইমাচা গল্পটি কার লেখা, হারানের নাচ জামাই কার লেখা, তেলেনাপোতা আবিষ্কার কার লেখা, এই ধরনের যে গল্পগুলি যেগুলি সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে, সেরকম কিছু গল্প উপন্যাস, তার নামগুলো অবশ্যই আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। কারণ এগুলো একটা প্রশ্নের কিন্তু জায়গা। যেমন এখানে কাব্য কবিতার ক্ষেত্রে জলসাঘর, মেঘমল্লার আহ এই জায়গাটা রয়েছে। শর্ট স্টোরির ক্ষেত্রে এগুলো আমরা পাচ্ছি, এইগুলো রয়েছে শর্ট স্টোরির ক্ষেত্রে, জলসাঘর ইত্যাদি। কাব্য কবিতার ক্ষেত্রে রয়েছে এখানে আমরা দেখছি যে বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্য একটু জেনে রাখা ভালো ইন জেনারেল, যে প্রশ্নগুলো, যে কটি স্বর্গ রয়েছে, মানে কটি চিঠি রয়েছে সেখানে, কার প্রতিকার, শুরুটা কার, শেষেরটা কার, আহ এই ধরনের। মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা কত, কোন স্বর্গে কোন নাম, এই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আমাদের একটু দেখা প্রয়োজন বলে আমার মনে হয়। রবীন্দ্রনাথের মানসী বা খনিকা, সেগুলো পড়ার দরকার নেই, কিন্তু রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে যখন কথা বলবো, তখন অবশ্যই যদি আমরা রবীন্দ্র কাব্য পরিক্রমা একটু জাস্ট খুলে দেখি, তাহলে দেখবো যে কি কি বিষয় সেখানে আছে, যে তার যে কাব্যগুলো সম্পর্কে একটু জানা ইত্যাদি গুলো, সেগুলো দরকার। নজরুলের সঞ্চিতা পড়ার প্রয়োজন আছে কিনা জানি না, কিন্তু একটু কবিতাগুলো জেনে রাখা, যেহেতু এগুলো খুব মানে বিখ্যাত কবিতা, মানে বিদ্রোহী থেকে একটা কবিতার লাইন তুলে দিলাম, বা আমার কৈফিয়ত থেকে একটা কবিতার লাইন তুলে দিলাম, সেই কবিতার লাইনটা চিনতে পারছি কিনা, সেটাও খুব জরুরি। মানে একজন বাংলা পড়া ছেলে মেয়েদের কাছে এগুলো তো খুবই প্রয়োজন, সেগুলো আমার কাছে মনে হয়। তেমনি ব্যতিক্রমী কিছু কবিতাও, মানে বোধ কবিতা কার, চেতন শেখরা কার, এই ধরনের যে কবিতাগুলির নাম রয়েছে, সেই কবিতাগুলোর নামগুলো অন্তত জানা। মানে আমাদের সব থেকে ভালো হয় যে কবির যেমন নাম জানতে হবে, তেমনি কবির কাব্যগ্রন্থ এবং কবির যে কবিতার নাম, সেগুলো একটু ভালো করে দেখা প্রয়োজন আছে। এই বিষয়টা বারবার করে আমি বলছি যে সব দিকে কিন্তু একটু নজর রাখতে হবে। এরপরে দেখো, আমি যে কথাটা বলছিলাম, যেমন সাহিত্যের ইতিহাস হলো, সাহিত্যের ইতিহাস আমরা এই পরিচিতিগুলো মোটামুটি করে কমপ্লিট করে দেবো। এরপরে রয়েছে ছন্দ, অলংকার এবং ভাষাতত্ত্ব। ছন্দ অলংকার, আমি বলছিলাম যে ছন্দ অলংকারটা খুব জরুরি। কেননা সব জায়গায় স্নাতক স্তরে কিন্তু ছন্দের যে পরিভাষা, মানে ধ্বনি, বর্ণ, অক্ষর বা দল, মাত্রা, শাসাঘাত, ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, মেল, পংক্তি, এগুলো তো জানতে হয়। এবং বাংলা ছন্দের যে রীতিগত বিভক্তি বিভাগ, যে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, এবং তাদের বৈশিষ্ট্য, তুলনামূলক আলোচনা, ছন্দ নিরূপণ, এটা কিন্তু তো জরুরি। মানে ছন্দ থাকবেই থাকবে, আমার মনে হয় ছন্দ থাকবেই থাকবে, অলংকারের কিছু থাকবেই থাকবে। যেমন শব্দালঙ্কারের কথা বাদ দিলে অর্থালঙ্কার তো বিশেষ করে, অর্থালঙ্কারের এই দিকগুলো আমরা বলতে পারি যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি, অতিশয়োক্তি, এই ধরনের প্রশ্ন আসার, মানে এই ধরনের অলংকার নির্ণয়ের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপকই রয়েছে। তাই যারা, মানে যারা ভাবছো যে ছন্দ অলংকার করবো না, তাদের কিন্তু বারবার করে আমার বলার যে অবশ্যই ছন্দ অলংকার কিন্তু দেখতে হবে। ছন্দ অলংকার কিন্তু খুব খুব জরুরি বিষয়। তেমনি ভাষাতত্ত্ব, মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় যে আর্য ভাষার বিবর্তন, মানে বাংলা ভাষার উদ্ভব, তার প্রাচীন বাংলা, আদি মধ্য অন্ত বাংলার যে ভাষাতাত্ত্বিক লক্ষণ, সাধু ভাষা চলিত ভাষার যে বৈশিষ্ট্য পার্থক্য, ভাষা উপভাষা এবং উপভাষার বিভিন্ন যে বৈশিষ্ট্য, এবং শব্দ ভান্ডার, শব্দরূপ, শব্দের উৎস, এগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো কিন্তু খুব জরুরি কিছু প্রশ্ন। এগুলো খুব জরুরি কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়া দরকার।
তাহলে ভাষাতত্ত্ব, ছন্দ অলঙ্কারে কি কি পড়তে হবে সেটা আমরা যে কোনো স্নাতক স্তরের সিলেবাস দেখলেই সেটা বুঝতে পারছি। এরপরে কি কি রয়েছে আর একটু দেখে নিই, যে যেগুলো রয়েছে, যেমন লোক সাহিত্য সংস্কৃতি। এখানে একটা বিষয় আমার মনে হয়েছে যে ঝাড়খণ্ডের যে লোক সংস্কৃতি রয়েছে, ঝাড়খণ্ডের যে লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত যে জায়গাগুলি রয়েছে, সেইগুলো কিন্তু আমাদের একটু ছোঁয়া দরকার। মানে এখানে মূলত রয়েছে কি, এখানে মূলত রয়েছে যে আহ অভিজাত সংস্কৃতি, লোক সংস্কৃতির তুলনা কি, এগুলো দরকার নেই। কিন্তু লোক সাহিত্য, সাহিত্য সংস্কৃতির যে বই, যেমন প্রথম বই ছেলে বোলানো ছড়া রবীন্দ্রনাথের, সেই বইটা যেমন আমাদের পড়তে হবে। গ্রাম্য সাহিত্য বা বাংলার ব্রত, এছাড়া বিভিন্ন যে লোক উৎসব, মানে করম, অম্বুবাচী, বান্দনা, ঈদ, জিতুয়া, ঝাপান, গাজন, টুসু, ভাদো, এগুলো হয়তো বা ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই দেখো, এখানে একটা বই আছে, ঝাড়খণ্ডের লোক সাহিত্য। বঙ্কিম মাহাতো বলে একজন মানে একজন লেখক, তার এইটি বই, বঙ্কিম মাহাতোর ঝাড়খণ্ডে লোকসাহিত্য। এই বইটা কিন্তু আমাদের একটু দেখতে হবে, কারণ ঝাড়খণ্ডের যেহেতু পরীক্ষা, তাই ঝাড়খণ্ডের লোকসাহিত্য সংস্কৃতির সঙ্গে, ঝাড়খণ্ডের লোকসাহিত্য সংস্কৃতির সঙ্গে আমাদের কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই আমার মনে হয় যে যারা লোকসাহিত্য, সাহিত্যের যে জায়গাটি, সেটা একটু জোর রেখো, এটা কিন্তু একটা জরুরি। এরপরে আমরা পরের অংশে এগিয়ে যাই। এখানে মূলত উপন্যাস এবং মহিলা ঔপন্যাসিক, যার মধ্যে কাহাকে, মা, অনুরূপা, সুবর্ণলতা, হাজার চুরাশির মা, এই ধরনের কিছু ব্যতিক্রমীর লেখা, তাদের উপন্যাসগুলির নাম ইত্যাদি জানা, সেগুলো আমাদের অসুবিধা নেই। আমরা তার কথা, তাদের কথা, উল্লেখযোগ্য কথাগুলো বলবোই, কারণ সাহিত্যের ইতিহাসে সবারই কথা একটু একটু আসবে, তাদের উল্লেখযোগ্য রচনার কথা আসবেই, এটা নিশ্চিতভাবেই থাকো। বাংলার নাটক, সেখানে নাটকের ফর্ম মানে রূপভেদ, সেটা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়, মানে ট্র্যাজেডি, কমেডি, ফার্স কি ইত্যাদি এগুলো যেমন বিষয় নয়, কিন্তু বিশেষ বিশেষ নাট্যকারের, মানে নাটককারের নাটকগুলির নাম, মানে জনা ছাড়াও যোগেশ, মানে প্রফুল্ল নাটকের কথা, গিরিশচন্দ্রের বলিদান নাটকের কথা, এই যে নাটকগুলো, একে কি বলে সভ্যতা ছাড়াও আমাদের বুড়ো শালিকের ঘাড়েরও, আহ, এবং আরো অন্যান্য যে নাটকগুলি, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই জন্য আমরা বাংলা নাটকের ইতিহাস অজিত কুমার ঘোষের যেমন দেখতে পারি, বা আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাটকের ইতিহাস দেখতেও পারি। এগুলো মূলত আমাদের ইনফরমেশনটা জানতে হবে, এর বাইরে কিছু নয় কিন্তু, মানে খুব যে ডিটেলে পড়তে হবে এমনটা কিন্তু নয়, আমার তাই মনে হচ্ছে, এবং এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলা নাটকের এখানে তো নাটককার যখন আলোচনা করব, তখন এগুলো আলাদা আলাদা করে আলোচনা করার দরকার নেই, কিন্তু উল্লেখযোগ্য নাটকগুলি, মানে শাহজাহান নাটকটিকার, শাহজাহান নাটকটিকার, চন্দ্রগুপ্ত নাটকটিকার, অচলায়তন ছাড়াও রবীন্দ্রনাথের বাকি অন্যান্য নাটকগুলি, বিজন ভট্টাচার্যের অন্যান্য নাটকগুলি, বা বিজন ভট্টাচার্যের উপন্যাসগুলির কথাও আমাদের টুকটাক, গল্প উপন্যাস যদি কিছু থাকে সেগুলো বিষয়ে আমাদের টুকটাক জেনে রাখতে, বা যে কোনো ক্ষেত্রে যারই হোক না কেন, তার কিন্তু গল্প, উপন্যাস ইত্যাদি যা রয়েছে সেগুলো একটু জেনে রাখতে হবে। নাট্যমঞ্চের ইতিহাসের ক্ষেত্রেও একটা জরুরি, মানে এটা একটা বিষয়, সেটা আমি নাটকের ইতিহাস, মানে নাট্যমঞ্চের শখের থিয়েটার, আহ, তারপরে সেখান থেকে সাধারণ রঙ্গালয়, তারপরে ক্ষেত্রে সাধারণ রঙ্গাল থেকে বেরিয়ে গিয়ে বাণিজ্যিক থিয়েটার, এবং শেষ পর্যন্ত গ্রুপ থিয়েটার, এই যে গতিবিধি, গণনাট্য মাঝখানে রয়েছে, এই গতিবিধিগুলোর সম্পর্কে একটুটাক জানা রাখা প্রয়োজন আছে। বলাকা সব জায়গায় মূলত পড়ানো হয়, বলাকা বা ডাকঘর নাটক, আহ, এইগুলো সম্পর্কে কিছু খুব সাধারণ, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরনীর হাট, যদিও বউ বানানটা এখানে ভুল রয়েছে, সিলেবাস মানে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসেই এই বউ বানানটা ভুল রয়েছে, যাই হোক, মেঘদূত ইত্যাদি কবিতা, সেগুলো আমাদের দরকার নেই, কিন্তু আমরা ইন জেনারেল, সাধারণভাবে কিন্তু তাদের যে সাহিত্য কৃতি বা সাহিত্যের চর্চা ইত্যাদি বিষয়ে আমরা অবশ্যই সেখানে কথা বলবো। বাংলা প্রবন্ধের ক্ষেত্রে খানিকটা জীবন স্মৃতি, কমলাকান্তের দপ্তর, এইগুলোর দিকে একটু খেয়াল রাখবো, যে কি কি প্রবন্ধ সেখানে আছে। উম, তাছাড়া আমাদের আরো রয়েছে প্রাচ্য অলংকার তত্ত্ব, যে কথাটা বলছিলাম, যে ভারতীয় কাব্যতত্ত্বের যে জায়গা, রীতিবাদ, রসবাদ, ধ্বনিবাদ, বক্রোক্তিবাদ, বা ইংরেজি সাহিত্যের ইতিহাসের, এইটা মনে হয় আমার প্রয়োজন নেই, ইংরেজি সাহিত্য, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এগুলো আমার প্রয়োজন নেই। আমাদের প্রকৃতপক্ষে প্রয়োজন হচ্ছে প্রাচ্য অলংকার তত্ত্ব। সেক্ষেত্রে আমরা অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা পড়লেই আমাদের মোটামুটি হবে, আমি তার ছাড়াও অন্যান্য অংশগুলো বলে দেব। আহ
এই মোটামুটি অনার্স লেভেল। এটা তারপরে রয়ে যাচ্ছে জেনারেল, মানে জেই অর্থাৎ জেনারিক ইলেকটিভ যে রয়েছে, সেই অংশটা আমাদের প্রয়োজন নেই, মানে সেটা এক সিলেবাসের, যেহেতু এটা কমপ্লিট সিলেবাস, তাই সেখানেও যা যা রয়েছে সেগুলো মোটামুটি আমরা যা যা পড়েছি তার মধ্যে থেকেই রয়েছে। এটা সাধারণ যারা পাস থেকে তাদের ক্ষেত্রে এইগুলো রয়েছে জেই পেপার। তাহলে অনার্স লেভেল থেকে আমরা মোটামুটি করে বুঝে গেছি যে আমাদের কি কি বিষয় পড়তে হবে, কি কি বিষয় পড়তে হবে খুব পরিষ্কার, খাতায় প্রায় লিখে নিতে পারো। একটা হলো যে আমাদের পড়তে হচ্ছে সাহিত্যের ইতিহাস, এবং সে সাহিত্যের ইতিহাস একেবারে প্রাচীন যুগ থেকে, সাহিত্যের ইতিহাস একেবারে প্রাচীন যুগ থেকে বর্তমান কাল না হলে 19 শতক 20 শতকের উল্লেখযোগ্য যে সাহিত্যিকরা রয়েছেন তাদের কাজকর্মগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে দেখতে হবে আমাদের তাদের সাহিত্যিক কৃতি, সেই উল্লেখযোগ্য সময়ের বিভিন্ন যে সাহিত্যগুলো তাদের সম্পর্কে ছোট ছোট তথ্যসূত্র, এবং অবশ্যই তার সঙ্গে দেখতে হবে আমাদের যে ভাষার ইতিহাস, সেখানে বাংলা ভাষার উদ্ভব, ধ্বনির বর্গীকরণ, শব্দ ভাণ্ডার, শব্দার্থ, ধ্বনি পরিবর্তন, এগুলো অবশ্যই দেখতে হবে। ছন্দ অলঙ্কার, সেগুলো দেখতে হবে। এবং ঝাড়খণ্ডের লোক সাহিত্য সংস্কৃতি, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, যার কথা আমি বললাম বঙ্কিম মাহাতোর যে বইটির কথা, ঝাড়খণ্ডের লোক সাহিত্য, সেটি আমরা অবশ্যই দেখব। এটা একটা কিন্তু বড় জায়গা। সুতরাং আমরা যে, এর বিষয় হচ্ছে যে এত সিলেবাস পড়বো কবে, তাই তো, এটা একটা বিষয়। এবং সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় সেটা, কিন্তু দেখো এগুলো সবই তোমরা পড়ে এসেছো। আমি ক্লাসের সংখ্যা বাড়াবো, ক্লাস বাড়াবো, আমি এর পুরো যা যা বলেছি সমস্ত কিছু তোমাদের পড়িয়ে দেবো। যদি তোমরা নিতে পারো তাহলে কিন্তু এখান থেকে 30-এর থেকে অন্তত তোমরা 28 নম্বর করতেই পারবে। বাকিটুকু থেকে তুমি যদি জাস্ট কোয়ালিফাইং মার্কস গুলো করো তাহলে তোমার কিন্তু ওভারঅল তোমার পাস মার্কস চলে আসবে। এটা তোমার নিজের জায়গা। এসএসটির সিলেবাস অনেক বড়, ম্যাথ সায়েন্স বড়, হিন্দি ইংলিশ হয়ে যাবে, চাইল্ড সাইকোলজি হয়ে যাবে, কিন্তু বাংলায় যদি আমি বেশি মার্কস করতে পারি তাহলে আমার ওভারঅল 60% কিন্তু বাংলায় চলে আসবে, বাংলা সেটা আমাকে সাহায্য করবে, তাই না? সুতরাং এটা একটা বড় অপরচুনিটি। সবাই এই ক্লাসে যুক্ত হও। সিলেবাসটা কোনো অংশে কম নয়। আমি এখানে ক্লাস, এখানে স্টাডি নোট, এখানে টেস্ট সবকিছু রাখছি, এবং যত সম্ভব যত কম সময়ের মধ্যে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নিয়ে এই পুরো সিলেবাস কিন্তু তোমাদের কাছে পড়িয়ে দেবো। যদি পড়ে নিতে পারো তাহলে জেটেড কোয়ালিফাই করো। জেটেড ঝাড়খণ্ডের পরীক্ষা কিন্তু টাফ হয়, কোয়েশ্চেন অফ লেভেল কিন্তু খুব হাই, এটা কিন্তু সত্যি। তাই এইটা প্রথম থেকে মাথায় রাখবে, খুব সহজ কিন্তু নয়, আবার খুব জটিলও নয়, যদি ভালো করে এটা পড়া যায়। ঠিক আছে? যারা যুক্ত হতে চাও বা যুক্ত হবে তারা জাস্ট অ্যাপ ডাউনলোড করেছো যারা, বা পরে যারা অ্যাপ ডাউনলোড করবে তারা সবাই এটা অ্যাপ ডাউনলোড করে যুক্ত হতে পারবে। এবং আমি মিনিমাম একটা ফিস রেখেছি, সেটা 500 টাকাও নয়, 482 টাকা, বা দেখেছো 482 বা 86 এর কাছাকাছি। 500 টাকাও নয়, কিন্তু আমি এই পুরো যে 30 মার্কস, যেটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছে বা বাংলা ছাড়া অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাংলা কিন্তু একটা বড় অপরচুনিটি, সেই জায়গাটাকে ছুঁয়ে যাওয়ার, সেইটা আমার কাছে মনে হয়েছে যে খুব একটা বড় ভাইটাল কাজ। আমি এটার ক্লাস শিডিউল ইত্যাদি বিষয়ে আরো বিস্তারিত বলবো, আরো বড় করব, এবং আমার সঙ্গে আরো আমার ফ্যাকাল্টিরা রয়েছেন যারা কিন্তু এই পুরো বিষয়টা তোমাদের কাছে কিন্তু তুলে ধরবেন এবং কমপ্লিট একটা প্রিপারেশন দেবেন। সুতরাং অন্য কোথাও নয়, সহজ পাঠ বেস্ট চয়েস তোমাদের হবে এই সিলেবাস কমপ্লিট করার। এছাড়া আমাদের সোশ্যাল স্টাডিজের ব্যাচ রয়েছে, তোমরা জানো, সেটারও ক্লাস চলছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। তার সিলেবাস বড়, তার কোর্সও বড়। যেহেতু সময় এখানে কম, আমরা একেবারেই দ্রুত ক্লাস শুরু করছি এবং ক্লাস চলবে ইত্যাদি, তাই আর দেরি নয়। যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই অবশ্যই আজকের মধ্যে ক্লাসে যুক্ত হয়ে যান। যে কোনো কিছু জানার জন্য বা জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে অবশ্যই আমাদের নাম্বার যে রয়েছে তাতে তোমরা যুক্ত করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে লাইভ ক্লাসে।